হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা একটা হরর সিনেমা সম্পর্কে জানবো, যে সিনেমাটির নাম হচ্ছে ইলি। সিনেমাটি মুক্তি পেয়েছিল 2019 সালে এবং সিনেমাটির IMDb রেট হচ্ছে 10/6 এবং আমি আশা করছি সিনেমাটি তোমরা এনজয় করবে। Dharavi is one of the world's most heavily populated communities that plunges into utter darkness every day. But we are here to change that. We brought solar lamps to over 1,000 people across Dharavi, making a promise of a better life and better tomorrow for these people. তো সিনেমার শুরুতে আমরা ইলি নামের একটা ছেলেকে দেখতে পাই, যার অনেক অদ্ভুত একটা রোগ ছিল। আর এই রোগের কারণে ইলি বাইরের দুনিয়াতে শ্বাস প্রশ্বাস পর্যন্ত নিতে পারতো না, কারণ তার ইমিউন সিস্টেম বাইরের টক্সিটি সহ্য করতে পারতো না। এমনকি সে যদি মুক্ত বাতাসে শ্বাসও নিত, তার শরীরে অদ্ভুত রকমের বার্ন বা অ্যাশেস চলে আসতো, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। এবং এলির বাবা মায়ের নাম ছিল হচ্ছে পল এবং রোজ। আর তারা এলিকে সবসময় একটা প্লাস্টিক দিয়ে বানানো টেন্টের ভেতরে রাখতো, যেন সবসময় ক্লিন ওয়াটার প্লাস ক্লিন ফুড ওকে কনজিউম করানো হতো। এবং এলিকে বাইরে যেতে হলে তার বাবা মা তাকে একটা অ্যান্টি অ্যালার্জিক জ্যাকেট পরিয়ে বাইরে নিয়ে যেত, যাতে সে বাইরের পরিবেশেও প্রোটেক্টেড থাকে। এবং এই এলির চিকিৎসার জন্য এই দম্পতি অনেক ডক্টরের সাথে যোগাযোগ করেছিল, আর এই কারণে তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তো এইভাবে চলতে চলতে এই দম্পতি সিদ্ধান্ত নেয় তারা একটা স্মল টাউনের ডাক্তারের কাছে নিয়ে যাবে, যিনি ছিলেন মিরাকেল ওয়ার্কার। এবং ইলির বাবা পলের কথা ছিল সেই ডক্টর নাকি ইলির মতো অনেক বাচ্চাদেরকে ঠিক করেছে, আর এই ডক্টরই তাদের শেষ ভরসা। তো এরপর তারা গাড়িতে বসে সেই ডক্টরের বাসার দিকে যেতে থাকে। আর শহরে পৌঁছানোর পরে ইলি একটা মেয়েকে দেখতে পায়, যে কিনা তাকেই দেখছিল। তবে এই ডক্টরের ঘরের বাইরে কোনো ডোরবেল ছিল না। তো ইলির যে ফ্যামিলি, এই ফ্যামিলির বংশ নাম হচ্ছে মিলার। তো এই মিলার ফ্যামিলি সেখানে আসার পরে দরজা আপনা আপনি খুলে যায়, আর দরজা দিয়ে সবচেয়ে প্রথমে ইলিকে ঢুকানো হয়, যাকে ডিকন্ডামেশন চেয়ারে ক্লিন করা হয়। পর ফাইনালি সে তার ফ্যামিলির সাথে ঘরের ভেতরে আসতে পারে। আর ঘরের ভেতরে ইলিকে ডক্টর হর্ন এবং তার দুজন নার্স বারবারা এবং মারিসেল মিলে ওয়েলকাম করে। তো ডক্টর হর্নের বক্তব্য ছিল এই ঘরটা পুরোপুরি এয়ারটাইট, আর এই জন্য এই ঘরের বাতাস পানি একদম সবসময় ক্লিনই থাকে এবং ইলি এখানে তার স্যুট খুলতে পারবে। তো যাকে এরপর ইলিকে স্যুট খোলানো হয়, পরিষ্কার পানিতে গোসল করানো হয়, যাতে দ্রুত ডক্টর হর্ন তার ট্রিটমেন্ট শুরু করতে পারে। তো এরপর ইলি ডক্টরকে জিজ্ঞাসা করে এর আগে কি তিনি সকল পেশেন্টকে ঠিক করে দিয়েছিলেন? এতে ডক্টর তাকে উত্তর দেয়, হ্যাঁ, আমি সবাইকে ঠিক করেছি, তোমাকেও ঠিক করে দেবো। আর এরপর ডক্টর আরো বলে ইলির মধ্যে র্যাগ 1 এবং র্যাগ 2 ডিফেক্টেড জিন রয়েছে, যেগুলো রিপ্রোগ্রামিং করে ঠিক করার চেষ্টা করা হবে। আর এই রিপ্রোগ্রামিং করার জন্য ইলির শরীরে একটা ভাইরাস ইনজেক্ট করা হবে, যেটা তাকে ইমিউন সিস্টেমকে অটো বিল্ড করবে। তো যাই হোক, তো সেদিন রাতে ইলি যখন তার রুমে ঘুমানোর চেষ্টা করছিল, তখন তার রুমের জানালায় কোন একটা অদৃশ্য মানুষ নিঃশ্বাস নিচ্ছিল। আর এরপর ইলি যখন জানালার কাছে যায়, তখনই একটা ইনভিজিবল মানুষের হাত এই জানালাতে একটা স্ক্র্যাচ করে। তো এতে ইলি ভয় পেয়ে যায় এবং বাবা মার রুমে ঘুমাতে চলে যায়। আর পরের দিন ইলির ট্রিটমেন্টের প্রথম প্রসিডিওর শুরু হয়, যেখানে ডক্টর ইলির শরীরে একটা ভাইরাস ইনজেক্ট করে। আর ডক্টরের কথা ছিল এই ভাইরাস তার যে বোন ম্যারোর স্টেম সেল গুলো রয়েছে সেগুলো রিপেয়ার করবে। তো ট্রিটমেন্টের মধ্যেই ইলির রিফ্লেকশনে একটা উইয়ার্ড বাচ্চাকে দেখে, ভৌতিক টাইপের, কিন্তু সে দ্রুতই বেহুশ হয়ে যায়। আর হুশ আসার পরে ইলি তার রুমে যখন ছিল, সে তার রুমের জানালা দিয়ে বাইরে একটা মেয়েকে দেখে, যাকে এই শহরে ঢোকার সময় সে দেখেছিল। আর ওই মেয়েটার নাম ছিল হচ্ছে হেইলি। তো তারা দুজন একে অন্যের সাথে কাচের এপাশ ওপাশ থেকে কথা বলতে থাকে। তো হেইলি বলে এই জায়গাটা আমার পছন্দ না, স্পেশালি ডক্টর হর্নকে, আর এই জায়গাটা অনেক বেশি অদ্ভুত, তুমি একটু পরে আস্তে আস্তে বুঝতে পারবে। তো এলি তেমন পাত্তা দেয় না, আর ঘরের এদিক ওদিক ঘুরতে থাকে। আর এরপরে সে একটা বাচ্চার ভূত দেখতে পায়, খুবই ভয়ঙ্কর দেখতে এই ভূতটা। আর এতে ইলি অনেক বেশি ভয় পেয়ে যায় এবং শেষ মুহূর্তে তার বাবা এখানে চলে আসে এবং তাকে আবল তাবল ঘোরাঘুরি করার জন্য মানা করে দেয়। বাট তখন ইলি বলে আমি হসপিটালে ভূত দেখেছি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আর এই ঘটনাগুলোর মাঝখানে ইলি ফিল করে যে ঘরের পাইপ থেকে অদ্ভুত রকমের সাউন্ড আসছে। বাট ডক্টর হর্ন বলে এটা আসলে আমাদের এয়ার ফিল্টারের সাউন্ড সিস্টেম, মানে এখানে ভেতরে সব বাতাস ফিল্টার হয়ে আসে। আর পরের দিন রাতে ইলি আবার রুমের পর্দার পেছনে ভূত দেখতে পায়, আর এই ভূত জানালায় তার নাম থেকে ই সরিয়ে লাই বানিয়ে দেয়, মানে মিথ্যা। তো ইলি ভয় পেয়ে চিৎকার করতে থাকে, আর শেষ মুহূর্তে তার বাবা মা এসে তাকে হুঁশিয়ে আনে। আর ডক্টর এইসব দেখে বলে দেখো ইলির যে ভিশন গুলো আসছে এগুলো মূলত ওর মেডিসিনের সাইড ইফেক্টস। আর তিনি আরো বলেন ইলি পুরোপুরি ঠিক হওয়ার আগে, সুস্থ হওয়ার আগে ওর মানসিক অবস্থা আরো বিগড়ে যেতে পারে। আর পরের দিন ইলির ট্রিটমেন্টের সেকেন্ড প্রসিডিওর শুরু করা হয়, যেখানে ডক্টর ইলির ব্রেনে ড্রিল করে, মানে গর্ত করে। তবে ট্রিটমেন্টের পরে ইলি ভালো ফিল করছিল না এবং সে এখান থেকে চলে যেতে যাচ্ছিল। আর তখন ইলির বাবা পল এতে বেশ নারাজ হয়ে যায় এবং তিনি ইলিকে এই ট্রিটমেন্ট একসেপ্ট করার জন্য কনভিন্স করে বা ধমক দেয়। তবে ইলিকে সবসময় পানি দেওয়া হচ্ছিল, আর তার বাবা
অনেক জেদ করছিল যাতে সেই শরীর থেকে এই পানিগুলো বের না করে। আর ওই রাতে আবারও ভূতগুলো ইলির উপর অ্যাটাক করে আর ইলি ওই ভূত থেকে বাঁচতে একটা ক্লোজেটে লুকিয়ে পড়ে। আর এরপর ইলির প্যারেন্টস আর ডক্টর এখানে আসলে তারা দেখে ক্লোজেটটি নিচে পড়ে ভেঙে গিয়েছে এবং এই ক্লোজেটের ওপরে কেউ স্ক্র্যাচ করে বারবার লাই লাই লিখে দিয়েছে। তো ইলি বারবার পড়তে থাকে আমি এটা করিনি, কিন্তু সবাই মনে করে যে মেডিসিনের সাইড ইফেক্টে ইলি এসব করেছে, মানে ইলির কথা কেউ বিশ্বাসই করছে না। বাট ইলি বারবার বলছে এখানে ভূত আছে ভূত আছে, কিন্তু ডক্টর হর্ন বলে আগের কোনো পেশেন্ট তো ভূত নিয়ে কোনো কথা বলেনি, তুমিই বলছো এই প্রথম। আর ওই দিন রাতেই ইলির সাথে আবারও হেইলির দেখা হয় এবং হেইলিকে ইলি বলে এই পুরো বাড়িটা হন্টেড, এখানে ভূত রয়েছে। আর হেইলি ওর কথা বিশ্বাস করে এবং বলে পেরি নামের ছেলেটাও বলতো যে এই ঘরটা হন্টেড, এখানে ভূত রয়েছে। এবং এখানে লক্ষ্য পেরি হচ্ছে ইলির আগে যে পেশেন্টটা এসেছিল, যে রোগীটা এসেছিল সে। আর হেইলি এরপর আরো বলে যে থার্ড প্রসিডিওরের পরে পেরি এই ঘর থেকে আর কখনো বের হয়ে আসেনি এবং তাকে এই বাড়িতে আর কোথাও দেখা যায়নি। তো এই কথা শুনে ইলি তো ভয় পেয়ে যায় এবং সেই বাড়ি থেকে পালানোর চিন্তা ভাবনা করে। আর সেই রাতে ওই ভূতগুলো আবারও ইলির উপর অ্যাটাক করে এবং এইবার এই ভূতগুলোকে তুলে ঘরের বাইরে ফেলে দিচ্ছিল। আর রিফ্লেকশনে আমরা দেখতে পাই ইলির উপরে এবার 3টা ভূত হামলা করেছে ভাই, এবং ভয়ঙ্কর দেখতে ভূত ভাই এগুলো। তো যাই হোক, ভূতগুলো যখন ইলিকে ঘরের বাইরে কন্টামিনেশন চেম্বারে ফেলে দেয় তখনই ইলির শরীর বার্ন হতে শুরু করে বাইরের আবহাওয়া থেকে। এবং শেষ মুহূর্তে তখন ডক্টর হর্ন আসে এবং সে ইলিকে ঘরের ভেতরে নিয়ে এসে বাঁচায় এবং পেরি নামের রোগীর ব্যাপারে জিজ্ঞাসা করে। আর পেরির নাম উঠতেই ডক্টর হর্ন তো ভয় পেয়ে এবং উইয়ার্ড বিহেভ করা শুরু করে। বাট ইলি তখন রাগ করে এবং একটা গ্লাস ভেঙে ফেলে আর এরপর সে বেহুশ হয়ে যায়। আর পরের দিন ডক্টর হর্ন পলের সাথে কিছু বলছিল আর তখন সেখানে রোজ আসে আর ডক্টর হর্ন বলে ইলিকে একটা ঘুমের ওষুধ দিতে হবে যাতে তার বডিটা একটু রিল্যাক্স করে। এবং রোজ মানে ইলির মা নিজে এই ট্যাবলেটটা ইলিকে খাওয়ায়, বাট ইলি এখানে তার মামকে ট্রিক করে সেই ট্যাবলেটটা খায় না। আর এইদিকে আমরা দেখি ডক্টর হর্নকে, যিনি ইলির যে অ্যান্টি অ্যালার্জিক স্যুটটা সেটা জ্বালিয়ে দেন। আর ওই রাতে ইলি এবং হেইলির মাঝে আবারও কথা হয় এবং সেখানে হেইলি ইলির জন্য লাই ওয়ার্ডটা ডিকোড করে। তো লাইকে উল্টা করলে দাঁড়ায় হচ্ছে 317, যেটা মোস্টলি মেডিকেল ইউনিটের ডোর কোড হতে পারে। তো এরপর ইলি অনেক রাতে মেডিকেল ইউনিটে যায় এবং সেখানে 317 কোড দিলে দরজাটা খুলে যায়। আর তারপর ইলি এই মেডিকেল ইউনিটের অফিসে গিয়ে আলাদা আলাদা ফাইল দেখতে থাকে এবং এখানে সে নিজের ফাইলও দেখতে পায়। আর এদিকে রোজ এবং পল নিজেদের মধ্যে ঝগড়া করছিল, কারণ এই চিকিৎসার থার্ড প্রসিডিওরে ইলির মৃত্যু হতে পারে। তবে পল রোজের কাছ থেকে এই কথাটা লুকিয়েছিল। আর রোজের কাছে আগে মনে হতো যে ডক্টর হর্ন হয়তো তার আগের সব রোগীকে ঠিক করে দিয়েছে, কিন্তু ইলি মারা যেতে পারে এই রিস্কটা রোজ আর নিতে চাচ্ছিল না। কিন্তু পলের জেদ করাতে থার্ড প্রসিকিউটরটা সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর পল বলে এটাই সবচেয়ে ভালো হবে আর এই সবকিছুর দোষ রোজ তুমি নিজে। তো রোজ তখন রেগে ঠিক করে সে তার সাথে ইলিকে এখান থেকে নিয়ে যাবে, কিন্তু ডক্টর হর্ন ওদেরকে কনভিন্স করে যে নিশ্চিত থাকো আমি ইলিকে একদম ঠিক করে দেবো। আর এইদিকে ইলি সেই ডক্টর ইউনিটে পেরি, লুসিয়াস এবং এগনেস নামের 3 জন রোগীর ফাইলস পায়। আর এরা সবাই থার্ড প্রসিডিওরের সময় মারা গিয়েছে। তো এখানে বুঝতেই পারছো ডক্টর হর্নের কোনো পেশেন্টই আজ পর্যন্ত বেঁচে থাকেনি এবং তিনি পুরোপুরি ডক্টরও নন, কবিরাজ টাইপের ডক্টর। তো যাই হোক, ইলি এখানে মোটামুটি শিওর হয়ে যায় ওরও যদি থার্ড প্রসিডিওর হয় ও মারা পড়বে। তো এরপর ইলি করে দ্রুত তার বাবার কাছে গিয়ে সবকিছু বলে, কিন্তু উল্টোর বাবা অদ্ভুত ব্যবহার শুরু করে এবং তিনি ইলিকে একটা কাহিনী বলেন এবং নিজের কাছে ডেকে নেন এবং জড়িয়ে ধরার সময় তিনি ইলিকে ডিটেটিভ ইনজেকশন দিয়ে দেন যাতে ও বেহুশ হয়ে যায়। তবে ইলির ওপরে ওই ইনজেকশনটা তেমন কোনো প্রভাব পড়ে না। আর এদিকে ডক্টর হর্ন তার নার্সদের সাথে ইলিকে মেডিকেল রুমে নিয়ে যেতে থাকেন, বাট ইলি কোনো রকমে এদের কাছ থেকে পালায়। কিন্তু ফাইনালি সে একটা সিক্রেট দরজা দিয়ে আন্ডারগ্রাউন্ডে ফেসে যায়। আর এই জায়গাটা খুবই অদ্ভুত ছিল, কারণ এখানে কবরের মতো ছিল, ক্রুসিফাইড ছিল, মানে কেমন যেন একটা ভৌতিক এবং রিলিজিয়াস মানে একটা ভাইব ছিল, কবিরাজ ভাইব। তো এখানে ইলি ডক্টর হর্নের একটা ছবি দেখতে পায়, পুরনো ছবি, যেখানে দেখা যায় যে ডক্টর হর্ন অ্যাকচুয়ালি একটা নান ছিল এক সময় এবং কবিরাজি করতো এবং এই জায়গাটাও ক্লিন ছিল না। আর এই জায়গাটা যেহেতু ক্লিন ছিল না, এই কারণে ইলির বার্ন এবং সাফোকেশন হতে থাকে এবং ইলি এখানে বেহুশ হয়ে যায়। তো এরপর ইলি যখন হুশে ফিরে আসে তখন সে একদমই নর্মাল ছিল আর তার ফিল হয় সে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। আর এই সিনে অনেক বড় একটা টুইস্ট রিভিল হয়, অ্যাকচুয়ালি ইলি কখনো অসুস্থই ছিল না। তো এরপর রোজ ইলিকে চেক করতে আসে আর তখন ইলি বেহুশ হওয়ার নাটক করে। আর যখনই রোজ চেম্বারের ভেতরে আসে ইলি তার উপরে হামলা করে সেখান থেকে বেরিয়ে যায়। আর এরপর ইলি করে কি একটা ফায়ার এক্সটিংগুইজার দিয়ে ঘরের জানালা ভাঙার চেষ্টা করে। আর এই কাজে হেইলি তাকে অনেক বেশি এনকারেজ বা সাহস করছিল। তো হেইলি তখন বলে তুমি অন্যদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, বাকি 3 জনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু তখনই সেখানে নার্সরা এসে ইলিকে মেডিকেল প্রসিকিউটর রুমে নিয়ে যায়। আর এই সিনে ডক্টর হর্ন হেইলিকে বলে তুমি আবার এখানে এসেছো। তো এখানে বোঝা যায় যে হেইলি প্রায়ই এই সেন্টারে আসে পেশেন্টের সাথে কথা বলতে। আর এই দিকে রোজের হুঁশ ফিরে আসে আর সে করে কি চেম্বারে রাখা ক্রুসিফায়ারের মধ্যে একটা ছুরি পায়। আর শুধু তাই নয়, এই চেম্বারে রাখা বড় একটা কন্টেনারের মধ্যে সে 3টি বাচ্চার লাশ দেখতে পায়। আর এদেরকেই ডক্টর হর্ন আগে ট্রিটমেন্ট করেছিল। তো এখান থেকে বোঝা যায় ডক্টর হর্নের সকল পেশেন্ট মারা যায়। কিন্তু পল তখন রোজের কাছ থেকে চাকু নিয়ে ডক্টর হর্নকে দেয় যাতে সে তার নার্সদের সাথে মিলে থার্ড প্রসিডিওরটা শুরু করতে পারে। আর থার্ড প্রসিডিওরটা একদম ডিফারেন্ট ছিল। আর এখানে কোনো সাইন্টিফিক পদ্ধতি ব্যবহার করা হবে না, বরং এখানে এক্সোরসিজম করা হবে, কবিরাজি পদ্ধতি। তো এখানে ডক্টর হর্ন
হর্ন এবং তার নার্সরা নানের মতো ড্রেস পরে এবং তারা ইলির উপরে হোলি ওয়াটার ছিটাতে থাকে। আর হোলি ওয়াটার যখন ইলির উপরে পড়ে তার স্কিন বার্ন হতে থাকে, মনে হচ্ছে যে ইলি কোনো মানুষ নয়, সে একটা ডেমন, এবং এরপর সে পুরোপুরি লাল হয়ে যায়। আর তারপর ডক্টর হর্ন বাইবেলের বিভিন্ন ভার্স বা আয়াত পড়তে থাকে এবং সে ক্রুসিফায়ারের চাকু দিয়ে ইলাইকে মারার চেষ্টা করে, বাট তখনই ইলাই তার পাওয়ারের সাহায্যে তাদেরকে থামিয়ে দেয়। আর এখানে আসে আরেকটা টুইস্ট, আর এখানে আমরা জানতে পারি ইলাইয়ের কাছে অনেক আধ্যাত্মিক পাওয়ার রয়েছে এবং সেগুলো ব্যবহার করে সে উল্টো ডক্টর হর্নের শরীরে চাকু ঢুকিয়ে দেয়। আর তারপরে ইলাই পুরো লাল হয়ে কাইন্ড অফ বার্ন হতে থাকে এবং সে বন্দি দশা থেকে মুক্ত হয়ে যায়। আর এরপরে ইলাই তার পাওয়ার দিয়ে নার্সদেরও হাওয়ায় উল্টা করে ঝুলিয়ে দেয় আর সে তার মাকে চিৎকার করে সকল সত্য সম্পর্কে জিজ্ঞেস করতে থাকে। আর তখন ইলির মা রোজ সত্য কথা বলা শুরু করে এবং এখানে এই সিনেমার সবচেয়ে বড় টুইস্টটা আসে। ইলি আসলে কখনোই অসুস্থ ছিল না, বরং সবসময় তাকে ফিল করানো হয়েছে সে অসুস্থ। তো রোজ তখন বলে যে প্রথমে আমাদের সন্তান হচ্ছিল না, প্রায় 10 বছর হয়ে গিয়েছে বিয়ের পরে সন্তান হচ্ছে না, তো এর জন্য আমি সবসময় গডের কাছে প্রার্থনা করতাম, কিন্তু গড আমাদের প্রার্থনা কখনোই শুনেনি। আর তারপর আমি ফাইনালি ডেভিলের কাছে প্রে করি আর ডেভিল আমার এই উইশটা পূরণ করে। তবে ডেভিল তখন আমাকে বলেছিল যে আমার সন্তান একটা নর্মাল মানুষ হবে, কিন্তু ডেভিলটা সবসময় মিথ্যা বলে, কারণ আমাকে যে বাচ্চাটা বা তোমাকে দিয়েছিল ইলি, তুমি ডেভিলের মতো ছিলে, আর এর জন্য আমি আর তোমার বাবা তোমাকে সবার চেয়ে আলাদা রেখেছি, তোমাকে হোলি ওয়াটার দিয়ে স্ট্র্যাং রুটস দিয়ে সবসময় আলাদা রাখতাম যাতে নর্মাল করা যায়, যাতে ওই ডেভিলের অংশ তোমার শরীর থেকে চলে যায়, কিন্তু কোনো কাজ হয়নি। আর ফাইনালি ডক্টর হর্ন এবং নার্সরা তার ডিএনএ চেঞ্জ করে ওকে সুস্থ করার চেষ্টা করে বা ডেভিলের যত অংশ রয়েছে সেটা বের করার চেষ্টা করে, কিন্তু এমনটা যখন তারা করতে পারে না তখন তারা এই ডেভিলের সন্তানকে হত্যা করার চেষ্টা করে। আর এই কথা শোনার পরে ইলি তার পাওয়ার দিয়ে ডক্টর এবং নার্সদের বডিতে আগুন লাগিয়ে দেয়, তাদেরকে মেরে ফেলে, বাবাকেও ব্রুটাল হয়ে মেরে ফেলে, কারণ বাবা ওকে এখন মারার চেষ্টা করেছিল। আর তারপর ফাইনালি ইলি তার আসল ডেভিল ফর্মে আসে এবং সে পুরো ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর ঘরের বাইরে হেলি তার জন্য অপেক্ষা করছিল এবং সে বলে আমিও ডেভিলের মেয়ে। আর এই সিনে হেলির চোখ লাল হয়ে যায় এবং সে বলে এই ঘরের ভূতগুলো ডেভিলের বাচ্চা কাচ্চা ছিল আর তাদেরকে ওই ডক্টর হর্ন মেরে ফেলেছিল, কিন্তু তারা তোমার মতো শক্তিশালী ছিল না যার জন্য বেরোতে পারেনি, আর তুমি আমি শক্তিশালী। বাট তখন ইলি হেলিকে জিজ্ঞাসা করে তুমি আগে কেন তাদেরকে সাহায্য করনি? হেলি তখন বলে ডেভিলের বাচ্চাদেরকে যোগ্যতা প্রমাণ করার জন্য নিজেদের রাস্তা নিজেদেরই করে নিতে হয়, আর তাছাড়া ডেভিল আমাকে মানা করেছিল কাউকে সরাসরি সাহায্য না করতে। তো যাই হোক, এরপর ইলি আর হেলি মানে হাফ ব্রাদার সিস্টার, যেহেতু ওরা পাপ এক মানে ডেভিল, তো হেলি ইলিকে তখন ওদের বাবা ডেভিলের সাথে দেখা করানোর প্রস্তাব দেয়। আর এখানে আমরা ইলির মাকেও দেখতে পাই। তো ইলি তখন বলে তোমাকে আমি একটু হলো বিশ্বাস করি মা, আর তুমি আমাকে আমাদের বাবার কাছে নিয়ে যাবে। তো হেলি তখন ইলির মাকে বলে গাড়ি চালাতে, যাতে তারা ডেভিল যেখানে রয়েছে সেখানে যেতে পারে। আর ইলির মা ভয়ে ভয়ে গাড়ি চালাতে থাকে, কিন্তু ইলি ওর মাকে শান্ত হতে বলে ভয় পেও না, আমি আছি। আর ইলি যখন লাস্টে ডায়লগটা দেয় তখন আমরা দেখতে পাই ইলি অনেক বেশি পাওয়ারফুল এবং অনেক বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছে, মানে পাওয়ার আসলে মানুষ কনফিডেন্ট হয় আর কি। আর এখানে এই সিনেমাটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই সিনেমাটা দেখার পরে তোমার মনে অনেক প্রশ্ন জাগতে পারে। তো এটা মূলত ক্রিশ্চিয়ানদের একটা ফোল্ক স্টোরি থেকে তৈরি করা হয়েছে, তো ওই কাহিনী না জানলে আসলে এই সিনেমাটা বোঝা কষ্ট। তো চলো আমরা এই সিনেমাটা ডিকোড করি কাহিনীটা। তো কাহিনীটা একেবারে সিম্পল। ওই মিলার দম্পতির বাচ্চা হচ্ছিল না, তার জন্য ওই মিলার দম্পতির যে বউ রোজ, সে ডেভিলের কাছে বাচ্চা চায়। আর ডেভিল এখানে রোজকে বাচ্চা তো দেয়, কিন্তু ট্রিক করে বাচ্চা দেয়, মানে বলেছিল নর্মাল বাচ্চা হবে, কিন্তু ওটা আসলে ডেভিলের বাচ্চাই হয়েছিল, হাফ ডেভিলের বাচ্চা। আর ডেভিলের বাচ্চা হওয়ার কারণে ও জন্মের পর থেকে মিলার দম্পতি ইলিকে এমন ভাবে লালন পালন করতো যাতে বাইরের মানুষের সাথে ওর দেখা সাক্ষাৎ না হয়, কারণ ওর ভেতরে পাওয়ার রয়েছে এবং ইলি যাতে বুঝতেও না পারে ওর ভেতরে পাওয়ার রয়েছে। তো এই জন্য এই দম্পতি কোনোভাবে ডেভিলের যে শক্তিটা রয়েছে ওর ভেতরে বা ডিএনএ রয়েছে সেটা বের করতে চাচ্ছিল। তো এই জন্য রেগুলারলি হোলি ওয়াটার ইনজেক্ট করে এবং আরো অনেক কিছু করে, আর এই কারণে ওর শরীরে সবসময় বার্ন লেগে থাকে যাতে ওর ফুল ফর্মে ফুল শক্তিতে না আসতে পারে। আর ফাইনালি একটা নির্দিষ্ট বয়স হলে যখন ডক্টর হর্নের কাছে যাওয়া যাবে, সেই বয়সে ডক্টর হর্নের কাছে নিয়ে যায়। আর ডক্টর হর্ন দাবি করে তার এর আগে 3টা বাচ্চা এরকম ঠিক করেছে, কিন্তু ডক্টর হর্নের চিকিৎসার সিস্টেম হচ্ছে 2টা প্রসিডিওর করবে, যদি ঠিক হয় হলো, না হলে 3য় প্রসিডিওরে তাকে মেরে ফেলবে, মানে আর পারলাম না কিন্তু বাঁচিয়ে রাখলে ভেজাল, স্যাক্রিফাইস করা হবে। কিন্তু রোজকে মারা যাওয়ার কথাটা বলা হয়নি, কিন্তু রোজ তো তার ছেলেকে স্যাক্রিফাইস করতে রেডি ছিল না, তার ছেলে ডেভিল হোক যা মনে তাই হোক, ছেলে তো ছেলেই। এবং লাস্টে দেখা যায় ইলি যখন তার ফুল পাওয়ার আনলক করে ফেলে তখন তো সে ভয়ঙ্কর হয়ে যায়, সবাইকে মেরেই ফেলে। তো এখন অনেকে মনে প্রশ্ন আমাদের যে ও যখন বাবা মায়ের কাছে ছিল ইলি, তখনই কেন ওর অ্যালার্জি হতো, স্কিন বার্ন হতো? এর কারণটা হচ্ছে ইলির এই সমস্যাটা বাইরের পৃথিবীর কারণে নয়, মূলত ইলি যাতে আসল ফর্মে না আসতে পারে, ডেভিলের আসল পাওয়ারটা ফিল না করতে পারে, এজন্য ওকে সব সময় ভেতরে হোলি ওয়াটার বা অন্যান্য জিনিস দিয়ে ওকে দুর্বল করে রাখা হতো। আর আস্তে আস্তে দিন গেলে আস্তে আস্তে ইলি কিন্তু ডেভিলের পুরোপুরি রূপে চলে আসবে, পুরোপুরি শক্তি পেয়ে যাবে। এবং এই সিনেমার একটা পর্যায়ে পল কিন্তু রোজকে বলেছিল এই সবকিছু তোমার দোষ, এবং রোজ এই কথা 2বার স্বীকারও করেছে যে এই সবকিছু তার দোষের কারণটা হচ্ছে সেই নিজে ডেভিলকে ডেকে বাচ্চা চেয়েছিল। তার মানে বুঝতেই পারছো ডেভিলের সঙ্গমে হয়তো ইলির জন্ম হয়েছে। তো যাই হোক, আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সিনেমাটা খুব বেশি ভালো ছিল না, খারাপ ছিল না, একবার দেখার জন্য ঠিক ছিল, অত বেশি ভয়ঙ্কর লাগে নাই। তবে এই সিনেমার একটা পার্ট ভালো লাগছে, এখানে যে 3টা ভূত দেখানো হয়েছে, বাচ্চা ভূত, ওদেরকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছে। তাছাড়া এই সিনেমার কাহিনী তত জোর ছিল না। তবে আমরা যেহেতু হাজার হাজার সিনেমা এক্সপ্লেন করি, ভালো সিনেমা আসবে, খারাপ সিনেমা আসবে, সব ধরনের সিনেমা আসবে, তো তোমরা সবসময় সাথে থেকো। 2-1টা খারাপ সিনেমা আসলে ভবিষ্যতে ভালো সিনেমা আসতে পারে। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।